বর্তমানে রাজ্যে দুটো দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। আপনারা সকলেই বুঝতে পারছেন এবং এই মুহূর্তে পেজে দেখতেও পাচ্ছেন কোন দুই দুর্নীতির কথা আমি এই মুহূর্তে বলতে চাইছি। এক, এসএসসি দুর্নীতি, দুই, প্রাইমারি দুর্নীতি। আজকের এপিসোডে এই দুটো দুর্নীতি মধ্যে যে ফারাকটা রয়েছে সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই কিন্তু যে বিষয়গুলো নিয়ে আজ আমরা উপস্থাপন করার চেষ্টা করব সেগুলো নিয়ে বিতর্ক থাকবে, মতানৈক্য থাকবে। যদি আপনাদের কিছু বক্তব্য থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এসএসসি দুর্নীতি এবং প্রাইমারি দুর্নীতিকে আমরা দুটো ডায়াগ্রামের মাধ্যমে সাজিয়ে তুলেছি এবং এখানে দেখুন একে একে আমরা উল্লেখ করেছি, যার মধ্যে প্রথমেই বলা হচ্ছে এসএসসি দুর্নীতির ক্ষেত্রে যে সুপার নিউমেরিক পোস্ট, যেটা নিয়ে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট উভয় জায়গাতেই কিন্তু রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সেই সুপার দুর্নীতি বা সুপার নিউমেরিক পোস্টের উপর যে দুর্নীতি করেছে এসএসসি, সেটা কিন্তু প্রাইমারির ক্ষেত্রে নেই, অর্থাৎ সুপার নিউমেরিক পোস্ট প্রাইমারির ক্ষেত্রে কিন্তু নেই বা এই প্রসঙ্গও ওঠেনি। এখানেই কিন্তু এসএসসির সঙ্গে প্রাইমারির যে দুর্নীতি তার পার্থক্য। নেক্সট, সিবিআই এসএসসির ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ওএমআর সিট পেয়েছে, অর্থাৎ সাদা কাঁথা উদ্ধার করতে পেরেছে, যেটা প্রাইমারির ক্ষেত্রে বলা হচ্ছে যে পায়নি। এবার এখানেই রয়েছে মতানৈক্য। প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এটাও বলা হচ্ছে যে পরীক্ষাই দেয়নি, ওই যে পাহাড়ের যে ঘটনাটা ঘটেছে, ১,৫০০ ক্যান্ডিডেট সাদা খাতা তো দূরের কথা, পরীক্ষাই দেয়নি, অথচ পাস করা তো দূরের কথা, একেবারে চাকরি করছে। তবু আমরা বলতে চাইছি এখানে যে সিবিআই ব্ল্যাঙ্ক ওএমআর পেয়েছে আর প্রাইমারির ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ওএমআর পায়নি, এবং সেটা যতক্ষণ না হাইকোর্টে সেটা পেশ করা হচ্ছে সেই ব্যাপারগুলো রয়েছে। এই জন্যই বললাম যে মতানৈক্য থাকবে, বিতর্ক থাকবে। নেক্সট, ওএমআর ডিজিটালাইজড কপি এসএসসির ক্ষেত্রে কিন্তু নেই, বলা হচ্ছে যে নষ্ট করে ফেলা হয়েছে। যদিও 9-10-এর যে পরীক্ষা হয়েছিল এসএসসি 9-10, সেখানে কিন্তু আরটিআই করলে ওএমআর সিট নাকি উদ্ধার করা যাচ্ছে এবং পর্ষদ নাকি সেগুলো ক্যান্ডিডেটদের দিতে সক্ষম হচ্ছে। আবার সুপ্রিম কোর্টে গিয়ে অন্য একটা তথ্য আমরা পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে নাইসার কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং ওএমআর, মানে ওএমআরের যে মিরর কপি, সেগুলোর মাধ্যমে নাকি তারা যোগ্য অযোগ্যদের পার্থক্য করতে বা ক্লাসিফিকেশান করতে বা বিভাজন করতে তারা সক্ষম, এবং এ ব্যাপারে তারা যে প্রমাণস্বরূপ সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে পারবে সে অঙ্গীকারও প্রধান বিচারপতির কাছে কিন্তু করেছে। সেদিক থেকে দেখতে গেলে প্রাইমারির কিন্তু ওএমআর ডিজিটালাইজড কপি আছে, সে ব্যাপারেও বিতর্ক রয়েছে, যেখানে বলা হচ্ছে যে যে সময়ের এই ঘটনা, সেই সময়ে পর্ষদ সভাপতি বা চেয়ারম্যান ছিলেন মানিক ভট্টাচার্য, তিনি কিন্তু ওএমআর ডিজিটালাইজ কপি রেখেছেন, কিন্তু সেখানে বিতর্ক এই জায়গায় যে সেটা কিন্তু অরিজিনাল ফুটপ্রিন্ট নয় বা অরিজিনাল মিরর কপি নয়, যেটা রেখেছেন সেটা কিন্তু এডিটেবল কপি। তবুও বলবো ওএমআর ডিজিটালাইজড কপি আছে, এটা হচ্ছে বড় কথা। নেক্সট, এসএসসি দুর্নীতির ক্ষেত্রে একটু আগেই যেটা বলছিলাম, আরটিআই করে ওএমআর পাওয়া যায়নি, এটা কিন্তু সর্বত্রই এই ঘটনাটাই রটেছে এবং সুপ্রিম কোর্ট এ ব্যাপারে প্রশ্ন করেছে যে ওএমআর সিট নষ্ট করা হলো কেন বা ওএমআর সিট পাওয়া যাচ্ছে না কেন। সেক্ষেত্রে রাজ্য সরকারও সওয়াল জবাব করেছে যে, বা প্রশ্নের উত্তর দিয়েছে যে সেই সময় নিয়ম ছিল 1 বছর থেকে 2 বছর রাখা যায়, তারপরে নষ্ট করে দিতে হয়, এরকম নাকি বলেছে, যেটাও সুপ্রিম কোর্ট মেনে নিতে পারেনি বা গ্রাহ্য করেনি বা এই উত্তরে খুশি নয়। কিন্তু যেটাই হোক না কেন, আরটিআই করে ওএমআর পাওয়া যায়নি এটাই বলা হচ্ছে, কিন্তু আবার আরেক পক্ষ বলছে যে 9-10-এর ক্ষেত্রে, 11-12-এর ক্ষেত্রে না পাওয়া গেলেও, এইচএসের ক্ষেত্রে না পাওয়া গেলেও মাধ্যমিক লেভেলের যে এসএসসি, সেখানে কিন্তু আরটিআই করলে ওএমআর সিট পাওয়া যাচ্ছে। প্রাইমারি দুর্নীতির ক্ষেত্রে আরটিআই করে কিন্তু ওএমআর পাওয়া যাচ্ছে এবং গিয়েছে, করলে পাওয়া যাচ্ছে, সে নিয়ে কোনো অসুবিধে নেই, এখানেও কিন্তু পার্থক্য। নেক্সট, হাইকোর্টে এসএসসি দুর্নীতির ক্ষেত্রে
আজ পর্যন্ত 3বার চাকরি বাতিল করা হয়েছে। প্রথমবার অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ থেকে, দ্বিতীয়বার ডিভিশন বেঞ্চ থেকে, তারপরে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট থেকে আবারও ডিভিশন বেঞ্চ, একটা বিশেষ বেঞ্চ তৈরি করা হয়েছিল ডিভিশন বেঞ্চে, এবং সেখান থেকেও কিন্তু একইভাবে অর্থাৎ তৃতীয়বারও কিন্তু পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় বা চাকরি বাতিল হয়ে যায়। কিন্তু সেদিক থেকে প্রাইমারি দুর্নীতির ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু চাকরি বাতিল করা হয়নি, যদিও অভিজিৎ গাঙ্গুলি মহাশয় একবার চাকরি বাতিল করেছিলেন এবং সেটার এগেনস্টে সুপ্রিম কোর্টেও গিয়েছিল এবং সেখান থেকে ফিরে এসে আবার হাইকোর্টে বর্তমানে বিচারাধীন বিষয় রয়েছে, এবং আগামী 4 সপ্তাহ পরে কিন্তু এই চাকরি বাতিল আদৌ হয় কি না সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তবে এই ব্যাপারে বলবো যে চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে আসছে। যেভাবে এসএসসি বা পর্ষদ যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন তৈরি করছে এবং সেটা আদালতের কাছে প্রমাণস্বরূপ পেশ করছে, এবং আদালতের যাবতীয় নির্দেশ মেনে চলার যথাসাধ্য চেষ্টা করছে, স্বাভাবিকভাবেই কিন্তু চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রাইমারির ক্ষেত্রে এসএসসির মতো অতটা হয়তো প্রবল হবে না। এ ব্যাপারে রাজ্যের বিরোধী আইনজীবী অর্থাৎ ফিরদৌস শামীম থেকে শুরু করে, যদিও এখানে ফিরদৌস শামীম নেই, এখানে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, উনি কী বলছেন সেটাও আমরা জানবো একটু পরেই। তার আগে দেখে নিই আর যে দুটো পয়েন্ট রয়েছে। দেখুন, এসএসসির ক্ষেত্রে যে এক্সামটা হয় সেটা কিন্তু রিক্রুটমেন্ট এক্সাম, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে যে এক্সামটা হয় সেটা কিন্তু কোয়ালিফাইং এক্সাম। তাহলে প্রাইমারি ক্ষেত্রে কি রিক্রুটমেন্ট এক্সাম নেই? না, আছে। সেটাকে বলা হচ্ছে সুপার টেট, প্রাইমারি টেট, আর সেটাকে বলা হচ্ছে সুপার টেট, যেটা অন্যান্য রাজ্যে কিন্তু চালু হয়ে গেছে, সেটা উত্তরপ্রদেশই বলুন বা অন্যান্য কোনো রাজ্যেই বলুন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সেটা চালু করা হয়নি। চিন্তাভাবনা করা হচ্ছে, তবে এখনও পর্যন্ত সেটা ফাইনাল নয়। 2022-এ যে 1.5 লক্ষাধিক ক্যান্ডিডেট পাস করেছিল, তাতে এই প্রশ্ন কিন্তু তৎক্ষণাৎ উঠে এসেছিল, তাহলে হয়তো এতজন ক্যান্ডিডেটকে তো ইন্টারভিউ ডাকা সম্ভব নয়, তাহলে হয়তো সরকার সুপার টেটের দিকেই এগোচ্ছে বা সেই ব্যাপারে কী চিন্তাভাবনা করছে, কিন্তু সে ব্যাপারে আমরা এখনও পর্যন্ত কোনো পর্ষদের তরফ থেকে সেরকম কোনো স্পষ্ট উক্তি পাইনি যে সুপার টেট তারা নিতে চায় কি না। তবে যেটাই হোক, আমাদের কাছে তো মেন ব্যাপারটা জানতে হবে যে এসএসসির ক্ষেত্রে রিক্রুটমেন্ট এক্সাম হয়, আর প্রাইমারির ক্ষেত্রে যে টেট পরীক্ষাটা হয় বা প্রাইমারি টেট হয় সেটা কিন্তু কোয়ালিফাইং এক্সাম। তবে বর্তমানে এই কোয়ালিফাইং এক্সামের নাম্বারের সঙ্গেই কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এর ওপর বেশ করে। কোয়ালিফাইং এক্সাম হওয়ার কারণেই এখানে পাস মার্কের একটা নির্দেশ থাকে, কেমন, কিন্তু সেদিক থেকে এসএসসির রিক্রুটমেন্ট এক্সাম হওয়ার কারণে এখানে কিন্তু থাকে কাট অফ। এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। নেক্সট, পুরো নম্বরটাই কিন্তু এখানে বরাদ্দ থাকে, যেহেতু এটা রিক্রুটমেন্ট এক্সাম এবং সেই সঙ্গে এখানে কাট অফ থাকে, স্বাভাবিকভাবেই কিন্তু এখানে এক্সামে প্রাপ্ত যে নাম্বার, সে নাম্বারটা পুরোটাই কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু বরাদ্দ থাকে। আর সেদিক থেকে প্রাইমারির ক্ষেত্রে কি হয়, এই কোয়ালিফাইং মার্কস হওয়ার কারণে এই প্রাইমারি টেটে যে এক্সাম হয়, এই এক্সামে প্রাপ্ত নাম্বারের জন্য বা তার উপর বেস করে কিন্তু 5 নাম্বার থাকে। আপনি যদি 150 পরীক্ষা হয়, তাতে 150-র মধ্যে 150ই পান, তাহলে কিন্তু আপনার নাম্বার যেভাবে একাডেমিক কোয়ালিফিকেশানের সঙ্গে 5 নাম্বার, ঠিক যত কমতে থাকবে তত আপনার এই 5 নাম্বার থেকে ধীরে ধীরে আপনার কিন্তু এই নাম্বারটা কমতে থাকবে, অর্থাৎ আপনার কোয়ালিফাইং মার্কস হওয়ার কারণে এই নাম্বারের উপর, প্রাপ্ত নাম্বারের উপর থাকছে 5 নাম্বার। সেদিক থেকে এসএসসি রিক্রুটমেন্ট এক্সাম হওয়ার কারণে এখানে নাম্বারটা কিন্তু পুরোটাই বরাদ্দ থাকে। এই হলো প্রাইমারি আর এসএসসি দুর্নীতির মধ্যে পার্থক্য। তার মানে এই নয় যে পুরো নাম্বারটা বরাদ্দ থাকে আর এখানে নাম্বার বরাদ্দ থাকে 5 নাম্বার, এগুলো দুর্নীতির মধ্যে পড়ছে, এটা নিশ্চয়ই নয়। রিক্রুটমেন্ট এক্সাম, কোয়ালিফাইং এক্সাম, এটা নিশ্চয়ই নয়। এগুলো জাস্ট আপনাদের অবগত করার জন্য এবং পার্থক্যের মধ্যে এগুলো আলোচনা করা যায়, সেজন্যই বললাম। আপনাদের ভালো লাগলে লাইক করতে পারেন, প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন। এবার যেটা বলবো যে আগামী 4 সপ্তাহের পরেই কিন্তু চূড়ান্ত শুনানি এবং সেই সঙ্গে চূড়ান্ত রায়ের দিকে এগিয়ে যাবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এখানে কিন্তু রাজাশেখর মান্থার এজলাসে এই মামলাটি বা হিয়ারিংটা চলছে। আমরা আজ 4টে সপ্তাহ পরেই কিন্তু এই প্রাইমারি দুর্নীতি
কোন জায়গায় রয়েছে সেটা জানার চেষ্টা করব, এবং সেই সঙ্গে প্রাইমারি দুর্নীতি, যেমন ধরুন এসএসসি দুর্নীতিতে 17টা অনিয়মকে তুলে ধরা হয়েছিল, অনিয়মকে প্রাধান্য দেওয়া হয়েছিল, এই অনিয়মকে বিশেষভাবে হাইলাইট করা হয়েছিল। সেক্ষেত্রে প্রাইমারির ওপর যে প্রাইমারি দুর্নীতি হয়েছে সেখানে কতগুলো অনিয়মকে হাইলাইট করা হচ্ছে সেটাই কিন্তু আমরা নেক্সট এপিসোডে ডিটেলসে একে একে জেনে নেব। আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং আমাদের সঙ্গে থাকুন, সেই এপিসোড আসার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে সেগুলো নোটিফিকেশান চলে যাবে। যেটা বলবো আজকে, আগামী 4 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত শুনানি, সেই সঙ্গে চূড়ান্ত রায়দান আসতে চলেছে। এই মামলাতে ইতিমধ্যে কাট অফ মামলা জুড়ে গিয়েছে ওএমআর মামলার সঙ্গে। অর্থাৎ কাট অফ যে ব্যাপারটা ছিল, অনেকে অভিযোগ করেছিলেন যে আমাদের নাম্বার এবং চাকরিপ্রাপ্ত ক্যান্ডিডেটদের নাম্বার বা তাদের নাম্বারের তুলনায় আমাদের বেশি আছে, তা সত্ত্বেও আমরা চাকরি পাইনি। এই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে দেওয়া মামলা এবং সেই মামলার সঙ্গে ওএমআর মামলা, অর্থাৎ সাদা পাতা জমা দিয়ে এসেছে, কেউ বলছে যে ওএমআর ভুল করেছে তাতেও তাকে চাকরি দেওয়া হয়েছে। এই যে মামলা, এই দুটোকে একসঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। যেমন ধরুন এসএসসির ক্ষেত্রে মামলা ছিল 154টার উপর, প্রত্যেকটাকে অ্যাড করে কিন্তু একদিনে ঐতিহাসিক রায়দান ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ঠিক একইভাবে এখানেও কিন্তু সেগুলো যুক্ত করা হচ্ছে, অর্থাৎ কাট অফ মামলার সঙ্গে ওএমআর মামলাকেও যুক্ত করে দেওয়া হয়েছে গত 30শে এপ্রিল যে হিয়ারিং হয়েছিল, অর্থাৎ লাস্ট হিয়ারিং, সেখানেই সমস্ত ক্যান ফাইল গৃহীত হয়েছে ইতিমধ্যে এবং প্রত্যেককে পার্টিও করা হয়েছে, এবং আগামী 3 সপ্তাহের মধ্যে হাইকোর্ট অর্ডার দিয়েছে সবাইকে এফিডেভিট জমা দিতে হবে। সেই সঙ্গে অপোজিশনকেও তার 1 সপ্তাহের মধ্যে এফিডেভিট ইন রিপ্লাই দিতে হবে। এই নিয়ে টোটাল 4 সপ্তাহ কেটে গেল। এই 4 সপ্তাহ পরেই কিন্তু চূড়ান্ত শুনানি হবে এবং তারপরেই কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজশেখর মান্থার এজলাসের দ্বারা বা বিচারের দ্বারা চূড়ান্ত রায়দানের দিকে এগিয়ে যাবে। একটা প্রশ্ন আপনাদের জন্য আমি রাখছি, দেখুন হাইকোর্টে এতদিন পর্যন্ত এসএসসি 5000+ অযোগ্য ক্যান্ডিডেটের কথা ঘোষণা করে এসছে বা এখন তখনও বলে গেছে, কিন্তু সুপ্রিম কোর্টে যখন সে ব্যাপারে জানতে চাওয়া হলো, সুপ্রিম কোর্টের চাপে পড়ে এসএসসি কিন্তু তখন ওই 5000-এর জায়গায় 8000+, অর্থাৎ 8000 সামথিং ক্যান্ডিডেট, 8324 এরকম ক্যান্ডিডেটের কথা ঘোষণা করলো যে এতগুলো ক্যান্ডিডেট অযোগ্য এবং বাকিরা নাকি যোগ্য। এই যে 5000 থেকে এই 8000 কীভাবে এলো, এই জায়গাটা একটু আপনারা যদি মন্তব্য করেন বা কিছু ডিসকাস করেন খুব ভালো হয়। তারপরে আমি এ ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করে আপনাদের জানাবো। তবে হ্যাঁ, এ ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্টেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে যতগুলো যোগ্য ক্যান্ডিডেটের কথা বলা হচ্ছে, অর্থাৎ 19,000 ক্যান্ডিডেট বলা হচ্ছে যোগ্য, এদের মধ্যেও কিন্তু অযোগ্য ক্যান্ডিডেট থাকলেও থাকতে পারে, সেটা তদন্ত করে বের করতে হবে এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে যে প্রাইমারির হিয়ারিং হলো, লাস্ট যে হিয়ারিং হলো 30শে এপ্রিল, সেখানেও কিন্তু এসএসসির মতনই এখানে প্যানেল ক্যান্সেল করার জন্য অনুরোধ করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, কিন্তু সেক্ষেত্রে রাজশেখর মান্থা শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে বলেন যে আপনি প্যানেল ক্যান্সেল করছেন কেন? সুপ্রিম কোর্ট একটা বিষয় সেট অ্যাসাইড করেছে এবং বাকি বিষয়টা ডিভিশন বেঞ্চে চলছে, তাও ফির এখানে কেন এরকম কথা বলছেন? এরকম কথা কিন্তু রাজশেখর মান্থা মহাশয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে এমনই কথা বলেন। অর্থাৎ প্যানেল ক্যান্সেল ব্যাপারটা কিন্তু বিচারপতি রাজশেখর মান্থা মহাশয় কিন্তু এই মুহূর্তে কিন্তু চাইছেন না এবং তিনি আরও পর্যবেক্ষণ করতে চাইছেন বিষয়টা, করে তবে সিদ্ধান্তে আসতে চাইছেন যে প্যানেল ক্যান্সেল আদৌ করা যায় কি না। কেননা তিনি এর আগেও বলেছেন যে অরিজিনাল ওএমআর সিট না পাওয়া গেলে পুরো প্যানেলটাই বাতিল করতে আমি বাধ্য হব, এমন মন্তব্য করলেও পরবর্তীকালে তিনি এটাও বলেন যে আমি তো এখনও পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশান নিইনি বা ফাইনাল কোনো নির্দেশ দিইনি, তাহলে কেন বিভিন্ন গণমাধ্যমগুলিতে এই রকম কথা বলা হচ্ছে? অর্থাৎ তিনি কিন্তু প্যানেল ক্যান্সেলের
এক কথায় বলতে গেলে পক্ষপাতী নন। তিনি যথাসম্ভব চেষ্টা করছেন কিভাবে যোগ্য অযোগ্যদের বা দুর্নীতি এড়িয়ে নিয়োগ প্রক্রিয়াটাকে বাঁচানো যায়। তিনি কি করেন সেদিকে আমরা লক্ষ্য রাখব এবং আমরা আশা রাখব যে যেন প্যানেল ক্যান্সেল না হয়। যারা অপরাধী তাদেরই শাস্তি হোক, কিন্তু যারা নিরপরাধ তারা যেন যোগ্য মর্যাদা ফিরে পায়। আগামী আর 4টে সপ্তাহ বাকি, 4 সপ্তাহ নেই, আর প্রায় 3 সপ্তাহই বলা চলে, 3 সপ্তাহ বাকি। আর 3টে সপ্তাহ পরেই আমরা ফাইনাল ডিসিশান জানতে পারবো বা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের মধ্য দিয়েই বুঝতে পারবো বিচার ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে বা হাইকোর্টের ফাইনাল ডিসিশান কী আসতে চলেছে। আপনাদের সকলের সাফল্য, আপনাদের সকলের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।